একটা হচ্ছে উনি যেটা বললেন বিভিন্ন এটা প্রভিডেন্ট ফান্ড হলো যারা বিভিন্ন সংগঠিত সেক্টরে এবং অসংগঠিত সেক্টরের মধ্যেও যেখানে 20 জনের ন্যূনতম 20 জন শ্রমিক কাজ করে, এটা একটা সোশ্যাল সিকিউরিটি হিসাবে শ্রমিকেরা আন্দোলন করার মধ্যে দিয়ে এই সুযোগটা পেয়েছিল। 1952 সালে এটার উপর প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট তৈরি আইন তৈরি হয়, অনেকবার সংশোধিত হয়, লাস্টবার সংশোধিত হয়েছে 1995 সালে লাস্ট। সেই আইন অনুযায়ী ন্যূনতম আগে প্রথমে সিলিং ছিল 5,000 টাকা পর্যন্ত, ঊর্ধ্বে যারা 5,000 টাকা তারা এর আওতায় থাকবেন। পরে এটা 6,500 করা হলো, পরে এটাকে পরিবর্তন করে 15,000 করা হলো সিলিং। যে সিলিং 15,000 পর্যন্ত যারা আয় করেন তারাই শুধু এই প্রভিডেন্ট ফান্ডের সুযোগ সুবিধা পাবে। এখানে একটা অংশ রিটায়ারমেন্টের পরে এই আইন অনুযায়ী একটা অংশ ক্যাশ টাকা পায়, এরপরে পেনশন পায়। যিনি এমপ্লয়ি উনি মারা গেলে ওনার স্ত্রীও তার একটা পেনশনের একটা সুযোগ আছে, দুটা বাচ্চাও পায়। এইভাবে একটা সুযোগ ছিল। সেই অবস্থায় যখন আস্তে আস্তে শ্রমিকদের মজুরি বাড়ছে, বিভিন্নভাবে দেখা গেল এই সিলিংয়ের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে লক্ষ লক্ষ শ্রমিক এই প্রভিডেন্ট ফান্ডের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তখন মূলত সিআইটিউর নেতৃত্বে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি দীর্ঘদিন দাবি করলো যে তুমি যে সিলিং ব্যবস্থা করছো, সেই সিলিং ব্যবস্থার পরিপ্রেক্ষিতে প্রচুর শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং এই সিলিং ব্যবস্থাটাকে পরিবর্তন করো, এখানে সিলিংটারে ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিয়ে হায়ার ওয়েজেসের উপর অন্তত তাদেরকে পেনশন দেওয়ার ব্যবস্থা করো। সেই দাবিতে দীর্ঘদিন লড়াই হয়। এর মধ্যে এই বিষয়টার উপর ভিত্তি করে কেরলের হাইকোর্টে একজন শ্রমিক, একটা কারখানার শ্রমিক মামলা করেন এবং সেই মামলায় ম্যানেজমেন্ট হারে। পরে ম্যানেজমেন্ট এটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়, সুপ্রিম কোর্টে ম্যানেজমেন্ট হারে, ডাবল বেঞ্চও হারে, বৃহত্তর বেঞ্চও হারে। এবং ভারতবর্ষের বিভিন্ন কয়েকটা রাজ্যের মধ্যে, 7-8টা রাজ্যের মধ্যে এই বিষয়টা নিয়েও মামলা হয়। সব জায়গাতে মালিক পক্ষ হারে, শ্রমিকেরা জিতে। এটার উপর ভিত্তি করে শেষ পর্যন্ত ট্রেড ইউনিয়নগুলির চাপের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যে ট্রাস্টি বোর্ড পিএফ কমিশনের, সেই ট্রাস্টি বোর্ডের আলোচনার পরিপ্রেক্ষিতে তারা ঠিক করে যে হায়ার পেনশন দেবে। ওই যে সুপ্রিম কোর্টে যে ভার্ডিক্ট হয় 2022 সালে, এই ভার্ডিক্টের উপর ভিত্তি করে তারা পেনশন দেবে। এখন এই অর্ডারটা যখন বিভিন্ন সংস্থাগুলি যেখানে পিএফের আওতায় আছে সেখানে পাঠানোর পরে প্রথমত ম্যানেজমেন্টগুলি অনীহা প্রকাশ করছে, বিভিন্ন গ্যারাকল তৈরি করে না দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছে। দ্বিতীয়ত এমনভাবে বিষয়গুলো আসছে যে সাধারণভাবে একজন শ্রমিক বুঝতেও পারছে না সে তার কি করবে কি না করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোথাও সদুত্তর পাচ্ছে না। এই টোটাল ব্যাপারগুলি নিয়ে যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যাতে সমস্ত শ্রমিকেরা যারা যারা পাওয়ার যোগ্য তারা যাতে হায়ার পেনশনটা পায়, এবং সমস্ত শ্রমক্ষেত্রগুলি যেখানে পিএফের আইন প্রযোজ্য সেখানে যাতে অন্তত তার পিএফ ঠিকমতো পাইতে পারে, সেখানে হিসাবটা ঠিকমতো রাখা, একটা রেজিস্টার মেনটেন করা, মজুরির কোনো নির্দিষ্টতা নাই, তাদের খুশি মতো একটা মজুরি দেখিয়ে যাতে পিএফ কন্ট্রিবিউশন না দিতে হয়। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের একটা অংশ হচ্ছে আমি যদি 10 টাকা দিই আমার পক্ষে মালিক পক্ষ সমান তাহলে 10 টাকা দেবে। এই কারণে তাদের কন্ট্রিবিউশন যাতে না দিতে পারে তার জন্য তারা ওয়েজটাকে কম দেখায়, কাগজপত্র ঠিকমতো রাখে না। সেই কারণে আমরা এই বিষয়টাও আমরা ওনাকে তুলে ধরছি। এখন আলোচনা চলছে, এখনও পর্যন্ত আলোচনা যতটুকু চললো আমরা কতগুলো বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হইতে সক্ষম হই, এবং আমরা মূলত এখন চাপ সৃষ্টি করছি ওনাকে যে কনসার্নগুলি এমপ্লয়ার সাইড যাতে প্রকৃত অর্থে এই সুযোগ সুবিধাগুলো ঠিকমতো শ্রমিকেরা রিটায়ারমেন্টের পরে পাইতে পারে, সমস্ত কাগজপত্র ঠিকঠাক রাখা, তার কন্ট্রিবিউশন ঠিক সময়তে জমা দেওয়া, এই সমস্ত কাজগুলি যাতে করে। আর হায়ার পেনশনের ব্যাপারটাও যাতে সবাই যারা প্রাপ্ত সবাই যাতে সহজভাবে পেতে পারে সেই ব্যবস্থা করা। এই আলোচনা এখনও পর্যন্ত অব্যাহত আছে, আলোচনা এখনও শেষ হয়নি। আমরা যদি এখানে এরপরও যদি কোনো কর্তৃপক্ষ সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে আমরা ওনার হস্তক্ষেপ দাবি করে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। এরপরও যদি এটার ভিত্তিতে কোনো গুরুত্ব না দেয় তাহলে সিআইটিউ আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বিকল্প কোনো রাস্তা নাই, আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। আপনার পরিচয়টা? আমার নাম সাধন বসু, আমি সিআইটিউর রাজ্য কমিটির অন্যতম সম্পাদক।